প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এগারো দলীয় জাতীয় ঐক্য চট্টগ্রাম বিভাগীয় আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তরুণ জননেতা জনাব নাহিদ ইসলাম, বীর চট্টলা তথা বাংলাদেশের মানুষের অহংকার, মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জীবন বাজি রেখে অস্ত্র যারা হাতে নিয়েছিলেন, আপনাদের সেই অহংকার ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এলডিপির সম্মানিত চেয়ারম্যান, মঞ্চে রয়েছেন এই উপমহাদেশের প্রসিদ্ধ হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির। মঞ্চে উপবিষ্ট রয়েছেন খেলাফত মজলিস, এবি পার্টি সহ জাগভা সহ বিভিন্ন পার্টির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ। প্রিয় চট্টলাবাসী, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজকে আমাদেরকে এখানে দাঁড়াবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান। এই চট্টগ্রাম দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। এই চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের আওয়াজ এবং আহ্বান, স্বাধীনতার ঘোষণা সারা দেশবাসী বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছে। এই চট্টগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগ চত্বরে যারা বাজার বসিয়েছিল, তাদের দুঃস্বপ্নকে তছনছ করে দিয়েছিল। হেফাজতে ইসলামের আহ্বানে এই চট্টগ্রাম আরও গর্বিত। বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যি আপনারা ভাগ্যবান। এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুহা বলতে নাই। আরে নিজের ছেলে কানা হলেও তো পদ্মলোচন। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে।
তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ সমর্থন দিবে, প্রশংসা করবে। জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না? হ্যাঁ, 9 ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য ভালো মানুষ পাশে রাখুন, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের ঠাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা চেয়েছিলাম জনগণের সকল সমস্যার সমাধান সংসদে হোক। সরকার চায়নি, আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। এতগুলো মানুষকে ত্যাগ স্বীকার করে এখানে আসতে হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন। আমরা সেদিনে বলেছিলাম সংসদে কথা বলতে মাননীয় স্পিকারের অনুমতি প্রয়োজন হয়, মাননীয় স্পিকারের রুলিং এর প্রয়োজন হয়। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব, সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না। সেখানে মন খুলে কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কি ফয়সালা দেবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্যে। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে, তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা আলোচনা সংসদে করব না উত্তেজনা বৃদ্ধির জন্য, আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। এটি আমাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব। কিন্তু যদি আমাদেরকে এই আলোচনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে মনে রাখবেন মুষ্টিমেয় বিজিবি, যাদের হাতে সরকারের দেওয়া অস্ত্র আছে,
তাদের পাশে আজকে যেভাবে হাজার হাজার জনগণ নিরস্ত হয়ে বুক পেতে দিয়ে নিজের সীমানা রক্ষার জন্য এগিয়ে গিয়েছে, 18 কোটি মানুষ এইভাবে কারো হাতে বাংলাদেশ ইজারা দেবে না। এই 18 কোটি মানুষের 36 কোটি হাত বাংলাদেশকে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পাবে না। আমরাও গাদ্দারি করলে জাতি আমাদেরকেও ক্ষমা করবে না। আমরা জাতিকে কথা দিয়েছি, কথা দিচ্ছি, আমরা জাতির সাথে আমরা গাদ্দারি করব না ইনশাআল্লাহ। জীবনের বিনিময়ে হলেও আমাদের দেওয়া কথা আমরা রক্ষা করব। সম্মানিত বন্ধুগণ, জনগণ আশা করেছিল ইন্টারিম গভর্নমেন্টের পরে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশের কোনো জায়গায় চাঁদাবাজি বন্ধ হয় নাই, হয়তোবা চিটাগাঙ্গে বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি এখানে চালু আছে। রেট কি বেড়েছে না কমেছে? এই চাঁদাবাজ কারা জনগণ কি জানে না? জনগণ কি চিনে না? মাননীয় প্রধানমন্ত্রী, চাঁদাবাজকে আপনি সামাল দিন। আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কারো যদি মন খারাপ হয়, আমাদের করার কিছুই নাই, বলে যাচ্ছি, বলেই যাব। এবং শুধু বলার মধ্যেই আমরা ক্ষান্ত হব না, আমরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? আমাদের পরিষ্কার কথা, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে যেভাবে 96 সালে নিজেরাই শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাশ করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবেন। ভালোই ভালোই মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দিবেন না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারায় থাকতে চাই, আমাদেরকে থাকতে দিন। আমাদেরকে সুড়সুড়ি দিবেন না। নতুন করে সুড়সুড়ি দেওয়ার কিছু নেই। হুমকি ধমকি দিবেন না। মাঝে মাঝে হুমকি ধমকি দেওয়া হয়, জেলের ভয় দেখানো হয়। ফাঁসিকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। দেশ এবং জনগণের জন্য ফাঁসি বরণ করতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য জীবন দিতে হয় প্রস্তুত। দেশ এবং জনগণের জন্য একবার নয় বারবার জেলে যেতে হয় প্রস্তুত। কিন্তু এই জেলের তালা স্থায়ী নয়, চাবিওয়ালাও স্থায়ী নয়। তালাও পরিবর্তন হয়, চাবিও পরিবর্তন হয়, এটা মাথায় রাখতে হবে। একদল ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছে, খাল বিল নদী নালা দিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা কোন দিকে যাবেন? আমরা চাই না আপনাদের এই পরিণতি হোক। আমরা চাই না একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জনগণের ক্ষতি আপনারা করুন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন, তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। চট্টলাবাসী জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমার বিবেচনায় বর্তমান চলমান রাজনীতির তিনি হচ্ছেন সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তিনি বলেছেন, দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে যদি আরেকটি বিপ্লব করতে হয়, সেটা হবে ইনশাআল্লাহ বীর চট্টলা থেকে। আপনারা সূচনা করতে রাজি আছেন? দেশের জন্য আরেকবার বুক পেতে দিতে রাজি আছেন? আমরাও ঢাকা থেকে আপনাদের সাথে চলে এসে রাজপথে একাকার হয়ে একসাথে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী জনতা, মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য মাধ্যমে আমাদের সমাবেশ এখানে সমাপ্ত। আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, কর্নেল অলি সাহেব দিয়েছেন। আবার আমি দেখছি আপনারা সবাই ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ। ইন্নাল্লাহ মা সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।